ওয়েলকাম। আজকে আমরা চোখের যে বিভিন্ন অংশ আছে সেই বিভিন্ন অংশগুলো গঠনগতভাবে কেমন আছে এবং তাদের কাজ কি এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে প্রচুর নেটওয়ার্কের সমস্যা, সেই জন্য এভাবে আসতে হলো ভিডিও করে। তো এখানে দেখো, অক্ষিগোলক যেটা আমাদের থাকে সেই অক্ষিগোলকের লম্বচ্ছেদ করা হয়েছে। এই লম্বচ্ছেদের ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন দেখো, অক্ষিগোলকের সবথেকে বাইরের স্তর হচ্ছে কি না স্ক্লেরা। তিনটা স্তর আছে দেখো, স্ক্লেরা, তারপরে কোরয়েড কালো অংশ, তারপরে রেটিনা। তো সবথেকে বাইরের স্তর হচ্ছে স্ক্লেরা। আচ্ছা, পুরো গোলকটা যদি আমরা দেখি, তার দেখো ম্যাক্সিমামটা জুড়েই প্রায় 5/6 জুড়েই কি আছে স্ক্লেরা, বহিরাবরক। তাহলে অক্ষিগোলকের বহিরাবরক যেটা পশ্চাৎ ভাগ, বহিরাবরকের পশ্চাৎ ভাগের কত অংশ? 5/6 স্ক্লেরা। এর কাজ কি হবে? তো আমরা জানি যে কোনো বাইরের স্তরের কাজ কি না ভিতরের স্তরকে রক্ষা করা, অর্থাৎ স্ক্লেরা তার পরবর্তী স্তর কোরয়েডকে রক্ষা করবে। স্ক্লেরা কি না অক্ষিগোলকের বহিরাবরক বাইরের আবরণ, তার পশ্চাৎ ভাগের সাদা এবং অস্বচ্ছ অংশ স্ক্লেরা, এবং এর কাজ হচ্ছে কোরয়েডকে রক্ষা করা। এবারে দেখো, অক্ষিগোলকের পরবর্তী যে স্তর এটা হচ্ছে কোরয়েড, কৃষ্ণময় অঞ্চল। এটা কালো হয়, এই ছবিটাতে একটু নীল নীল টাইপের আছে, এটা কালো হয়, কৃষ্ণময় অঞ্চল। এই কোরয়েড মধ্য আবরকের পশ্চাৎ ভাগের 5/6, মধ্য আবরক মাঝের আবরণ, পশ্চাৎ ভাগের 5/6। এটা কেন কালো হয় না মেলানিন নামক রঞ্জক থাকে। কী রঞ্জক থাকে? মেলানিন। মেলানিন নামক রঞ্জক থাকার জন্য এই অংশটা কালো হয়। অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে কোরয়েডের কালো হওয়ার কারণ হচ্ছে মেলানিন রঞ্জক। এইবারে দেখো, আছে আমাদের কি না রেটিনা। অক্ষিগোলকের একেবারে ভিতরের স্তর স্ক্লেরা, কোরয়েড, তারপর রেটিনা। এই যে অংশটা ভিতরের স্তর সেটা হচ্ছে রেটিনা, স্নায়ুকোষ দ্বারা তৈরি। এখানে দুই ধরনের স্নায়ুকোষ আছে রেটিনাতে, রড কোষ, খুব ইম্পর্টেন্ট জায়গাটা, আর কোন কোষ। রড কোষ কী করে না মৃদু আলো শোষণ করে, মৃদু আলো শোষণ করে। তো রড কোষের কাজ কি না মৃদু আলো শোষণ করা। আর কোন কোষের কাজ হচ্ছে উজ্জ্বল আলো, উজ্জ্বল আলো আর বর্ণ শোষণ করা। এখন তাহলে কম আলোতে দেখতে সাহায্য করে কে? রড কোষ। যদি রড কোষের সংখ্যা আমাদের কোনো কারণে কমে যায়, তাহলে আমরা কি রোগ হতে পারে জানো তোমরা? রাতকানা রোগ হতে পারে। রাতকানা মানে কি? কম আলোতে দেখতে না পাওয়া। এবং এখানে জানো আবার ভিটামিন এর সঙ্গে একটা সম্পর্ক আছে। আমরা জানি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, অর্থাৎ রাতকানা রোগটা এই রড কোষটা গঠনে সাহায্য করছে ভিটামিন এ। এবং যারা নিশাচর প্রাণী তাদের কিন্তু রড কোষের সংখ্যাটা বেশি থাকে, সেই জন্য তারা কী হয় জানো, রাত অন্ধকারেও ভালো দেখতে পায়। আসলে একটা কি ব্যাপার জানো, মানে সম্পূর্ণ অন্ধকারে কেউ দেখতে পাবে না। যদি সম্পূর্ণ অন্ধকার হয়, কম আলো, যদি আলোটা কম থাকে, সেক্ষেত্রে এটা দেখতে সাহায্য করছে। তাহলে আমরা লক্ষ্য করলাম যে স্ক্লেরা, কোরয়েড এবং রেটিনা। দেখো, এইবারে আমরা চলে যাচ্ছি, প্রত্যেকটা ছবি ধরে ধরে যাচ্ছি আমরা। পিদ বিন্দু বলা আছে, এটা পিদ বিন্দু। দেখো, এটা লেন্স, মানুষের লেন্স উত্তল প্রকৃতির হয়, উত্তল প্রকৃতির লেন্সটা হয়। এই লেন্সের ঠিক বিপরীতে
রেটিনা লেন্সের পুরো বিপরীতে, বৃত্তচাপ যদি আঁকো কেন্দ্র দিয়ে যাবে, লেন্সের বিপরীতে রেটিনাতে যে জায়গায় বস্তুর প্রতিবিম্ব ভালো গঠিত হয় তাকে বলা হয় পিতবিন্দু, তাকে বলা হচ্ছে পিতবিন্দু। এটার ইংরেজিটা মনে রাখবে, ফোবিয়া সেন্ট্রালিস, ফোবিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দু। এবার দেখো অপটিক্স নাও আছে। তোমরা লক্ষ্য করবে আমাদের যে 12 জোড়া করটিক্স নাও আছে, আমি ক্লাসে নিয়েওছি, তোমরা জানো যারা ক্লাসে ছিলে। অপটিক্স নাউটা হচ্ছে করটিক্স নাও। কত নাম্বার বলো তো? না, 2 নাম্বার করটিক্স নাও। প্রথম নাম্বার হচ্ছে অলফ্যাক্টরি, দ্বিতীয় হচ্ছে অপটিক। এখন দেখবে চশমার দোকানের যে নামগুলো হয়, বিভিন্ন চশমার দোকান তোমরা দেখেছো, সেখানে বিভিন্ন নামটা হয় অপটিক দিয়ে, কারণ অপটিক্স নাউটা হচ্ছে দর্শন স্নাউ, অর্থাৎ অপটিক্স নাউর মাধ্যমেই আমাদের এই উদ্দীপনাটা মস্তিষ্কে পৌঁছায়। এখন দেখো অপটিক্স নাউ এবং রেটিনা এই মিলিত যে স্থানটা, এই জায়গাটা, এটাকে আমরা বলছি অন্ধবিন্দু, ব্লাইন্ড স্পট ইংরেজিটা, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। এই জায়গাতে বস্তুর কোনো প্রতিবিম্ব ভালো গঠিত হয় না। তাহলে আমরা দুটো জিনিস জানছি, একটা পিতবিন্দু যেখানে বস্তুর প্রতিবিম্ব ভালো গঠিত হয়, অন্ধবিন্দু যেখানে বস্তুর প্রতিবিম্ব ভালো গঠিত হয় না। এবারে লক্ষ্য করে দেখো ভিট্রিয়াস হিউমার দিয়ে আছে, ভিট্রিয়াস হিউমার খুব সহজে মনে রাখবি। ভিট্রিয়াস ভিতরে দেখো লেন্স এবং রেটিনার মাঝে, লেন্স এবং রেটিনার মাঝে যে বৃহৎ ফাঁকা অংশটা, সেই অংশটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তাহলে ভিট্রিয়াস হিউমারের অবস্থান জানছি আমরা। এবং ভিট্রিয়াস হিউমারটা এটা কি না, প্রতিসারক মাধ্যম। লক্ষ্য করবে আমি স্টার দিয়ে রাখছি, এই স্টার দিয়েগুলো প্রতিসারক মাধ্যম। তাহলে ভিট্রিয়াস হিউমারের কাজ কি? প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। অবস্থান লেন্স এবং রেটিনার মাঝে। এবং আরেকটা জিনিস মনে রাখার জন্য বলছি, ভিট্রিয়াস হিউমার ভিতরে, কার ভিতরে? লেন্স এবং রেটিনার মধ্যে অবস্থান করে। এখানে দেখো আছে সাসপেন্সারি লিগামেন্ট এবং সিলিয়ারি বডি, যারা লেন্সটাকে ধরে রেখেছে। সাসপেন্সারি লিগামেন্ট এবং সিলিয়ারি বডি কী করেছে না, লেন্সটাকে ধরে রেখেছে। দুদিক থেকে দেখো লেন্সটাকে ধরে রেখেছে। এটা উপযোজনে সাহায্য করে, আমি আসছি পরে। সাসপেন্সারি লিগামেন্ট এবং সিলিয়ারি বডি যারা কি করছে না, লেন্সটাকে ধরে রেখেছে। এইবারে দেখো একটা আছে একুয়াস হিউমার। একুয়াস হিউমার স্টার দিলাম মানে কি? প্রতিসারক মাধ্যম। অবস্থান কি দেখো, এটা হচ্ছে কর্নিয়া। এই যে এই কর্নিয়া সম্পর্কে একটু বলে নিই। স্ক্লেরাটা 5/6 অংশ এবং সম্মুখ ভাগের যে অংশটা, বাকি অংশটা অর্থাৎ 1/6 অংশটা হচ্ছে কি না, কর্নিয়া। তাহলে বহিরাবরকের সম্মুখ ভাগের 1/6 স্বচ্ছ অংশটা হচ্ছে কি কর্নিয়া। এবং এটা কেমন হয় জানো? উত্তল আকারের হয়, উত্তল আকারের হয় কর্নিয়া। 5/6 অংশ স্ক্লেরা, 1/6 অংশ কি কর্নিয়া। দেখো কর্নিয়া এবং লেন্সের মাঝে একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গায় একটা তরল জাতীয় যে পদার্থ, তাকে বলা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমারের অবস্থান লেন্স এবং কর্নিয়ার মাঝে। আমরা জেনে গেছি লেন্স এবং রেটিনার মাঝে ভিট্রিয়াস হিউমার। এটাও কিন্তু দেখো স্টার দিয়ে আছে, প্রতিসারক মাধ্যম। এবার দেখো লেন্স বা মণি। দেখো লেন্সের উপরে দুটো আছে আইরিস, তো আইরিসের পেছনে অবস্থিত, উভয় উত্তল, উভয় দিকটাই উত্তল। স্থিতিস্থাপক যে অংশটা থাকে তাকে বলা হচ্ছে লেন্স। এবং লেন্সের সাহায্যে
আমরা লক্ষ্য করছি লেন্সটা কি করছে না উত্তল প্রকৃতির হয়, আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার উপর ফোকাস করছে। দেখো তাহলে লেন্সও একটা কি প্রতিসারক মাধ্যম। ক্লিয়ার? লেন্সও প্রতিসারক মাধ্যম। কর্নিয়া প্রতিসারক মাধ্যম। দেখো স্টার দেওয়াগুলো আমি প্রতিসারক মাধ্যম রূপে চিহ্নিত করছি, অর্থাৎ ভিট্রিয়াস হিউমার অবস্থান জানবো, কাজ জানবো, কাজ তো প্রতিসারক মাধ্যম রূপে, অ্যাকুয়াস হিউমার, লেন্স এবং কর্নিয়া, এগুলো হচ্ছে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। এবারে আমরা লক্ষ্য করছি দেখো আইরিস বা কনিনিকা, আইরিস অক্ষিগোলকের সামনে, অক্ষিগোলক তার সামনের দিকে, কর্নিয়ার পেছনে, দেখো কর্নিয়া তার পেছনে বৃত্তাকার কালো পেশিময় পর্দা, যে দুটি পর্দা আছে এটাকে বলা হচ্ছে আইরিস। এই আইরিসটা কি করে জানো না, চোখে আলো প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে। এবং একটা জিনিস মাথায় রাখো যে আইরিসের মাঝের যে ফাঁকা জায়গাটা সেটা হচ্ছে তারারন্ধ্র বা পিউপিল। ঠিক আছে, তারারন্ধ্র বা পিউপিল, এই মাঝের অংশটা যেখান দিয়ে কর্নিয়ার মধ্য দিয়ে লেন্সের উপর আলোটা যাবে। আইরিস যদি বন্ধ হয়ে যায়, এটা পুরোটা বন্ধ হয়ে যায়, আলো প্রবেশ করবে না চোখে, বস্তুর প্রতিবিম্ব গঠন হবে না পিতবিন্দুতে, ভালো প্রতিবিম্ব গঠিত হয় বলেছিলাম। এইবারে লক্ষ্য করো কর্নিয়ার উপরে একটা অংশ আছে, তাকে বলা হচ্ছে কনজাংটিভা। কি বলা হচ্ছে? কনজাংটিভা। কনজাংটিভা এটা কর্নিয়াকে রক্ষা করছে, কনজাংটিভাটা। এই কনজাংটিভার যদি কোনো কারণে প্রদাহ হয়, অর্থাৎ কোনো কারণে যদি ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, এবং এটা একটা স্বচ্ছ স্তর, কর্নিয়াকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে, কনজাংটিভাইটিস বলা হয় যদি কর্নিয়ার প্রদাহ হয়, কনজাংটিভার যদি প্রদাহ হয় তাহলে কী বলা হচ্ছে? কনজাংটিভাইটিস, যেটাকে আমরা ওই চোখের যে রোগ হয়, লাল হয়ে যায় চোখটা, সেইভাবে এটাকে বলা হয়। অর্থাৎ চোখের যে অংশগুলো আছে প্রত্যেকটা সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হলো। এবং এবার আমরা দেখো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মানুষের দ্বিনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি মানে কি? দুটো চোখ তো আমাদের আছে, দুটো চোখ দিয়ে যদি আমরা একই প্রকার বস্তু দেখি, কেমন বস্তু দেখব? একই প্রকার বস্তু। দুটো চোখ দিয়ে যদি একই প্রকার বস্তু দেখি, একটি বস্তু কিন্তু নয়, একই প্রকার বস্তু দেখি, তখন তাকে বলা হয় দ্বিনেত্র দৃষ্টি। এই ক্ষেত্রে কি হয়? বস্তুর আকার, অবস্থান, দূরত্ব সঠিকভাবে বোঝা যায় দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে। দেখো আমাদের, এবং এক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখবে, চোখ দুটো মুখমণ্ডলের সামনে অবস্থান করে। মানুষ, বানর, বাঘ, বাজ পাখি, শিকারী পাখিদের ন্যাচারালি সাধারণভাবে একনেত্র দৃষ্টি হয়, কিন্তু বাজ পাখি, পেঁচা এদের ক্ষেত্রে দ্বিনেত্র দৃষ্টি হয়। এবং চোখ দুটো মুখমণ্ডলের সম্মুখভাগে অবস্থান করে। একনেত্র দৃষ্টির ক্ষেত্রে কি হচ্ছে লক্ষ্য করো। একনেত্র দৃষ্টির ক্ষেত্রে দুটো চোখ দিয়ে আলাদা আলাদা বস্তু দেখা যায়, দুটো চোখ দিয়ে আলাদা বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, আলাদা
বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। ক্লিয়ার? দুটো চোখ দিয়ে আলাদা বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। এবং কি হয় জানো, এখানে চোখ দুটো মুখমণ্ডলের পাশে থাকে, মানে সামনে থাকে না। এখানে দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে যেমন সামনে থাকে, এটা সামনে থাকে না, পাশে থাকে। এবং একনেত্র দৃষ্টি অপেক্ষা দ্বিনেত্র দৃষ্টিতে অনেক সুবিধা বেশি, অনেক ধরনের সুবিধা আছে। বস্তুর প্রতিবিম্ব ভালো গঠিত হবে দ্বিনেত্র দৃষ্টিতে, বস্তুর সূক্ষ্ম অনুধাবন আমরা করতে পারবো, রং বিশ্লেষণ করতে পারবো দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে। এইগুলো হচ্ছে দ্বিনেত্র দৃষ্টির সুবিধা একনেত্র দৃষ্টির তুলনায়। তাহলে একনেত্র দ্বিনেত্র দৃষ্টির উদাহরণগুলো দিতে পারে, যেমন ব্যাঙ, গরু, ঘোড়া, এটা হচ্ছে একনেত্র দৃষ্টিযুক্ত প্রাণী। এবারে আমরা পড়ব, লক্ষ্য করো, উপযোজন। উপযোজন, তো উপযোজন জিনিসটা আগে জেনে নাও। ধরো আমরা একটা জায়গায় বসে আছি, এই জায়গায় বসে থেকে বিভিন্ন দূরত্বের বস্তুকে তো আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি। আমি পড়াচ্ছি, এখানে খাতা দেখতে পাচ্ছি, দূরে তোমরা বসে আছো, যদিও তোমরা এখন আমার সামনে নেই। তো বিভিন্ন দূরত্বের বস্তুকে আমরা তো দেখতে পাচ্ছি স্থান পরিবর্তন না করে। ওই দূরে একটা গাছে পাখি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি এখান থেকেই, খাতাও দেখতে পাচ্ছি। এবার লক্ষ্য করে আমরা উপযোজন নিয়ে আলোচনা করব। তো উপযোজন হচ্ছে, উপযোজনে সাহায্য করে দেখো, এই লেন্স আছে, যে উত্তল লেন্স আছে, এবং যে পেশি, সিলিয়ারি পেশি, লেন্স এবং পেশির সাহায্যে এই উপযোজনে সাহায্য করে লেন্স এবং পেশি। তাহলে যদি স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের যে পেশি, অর্থাৎ এই যে সিলিয়ারি পেশি আছে, এবং লেন্সের সাহায্যে বিভিন্ন দূরত্বের বস্তুকে স্পষ্টভাবে দেখার যে ক্ষমতা, এই স্পষ্টভাবে দেখার ক্ষমতাকে আমরা বলছি উপযোজন। এবং এখানে লক্ষ্য করো, এটাকে ইংরেজিতে অ্যাকোমোডেশন বলা হয়। এখন যদি আমরা কাছের বস্তু দেখতে চাই, তাহলে কাছের বস্তু এবং দূরের বস্তু উভয় বস্তুই তো আমরা একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে বসে দেখতে পাই। তো কাছের বস্তু দেখার ক্ষেত্রে কি হয় না, সিলিয়ারি পেশিটার সংকোচন ঘটে। কি ঘটে? লক্ষ্য করো, সংকোচন। এখন দেখো, এই সিলিয়ারি পেশির সংকোচন, অর্থাৎ আমরা জানি লেন্সকে ধরে রেখেছে কে? আমরা দেখছিলাম লেন্সকে, দেখো ধরে রেখেছে, ছবিটা লক্ষ্য করো, এই যে পেশি, সিলিয়ারি বডি, সিলিয়ারি পেশি। তাহলে সিলিয়ারি পেশি, প্রথমে সাসপেন্সারি লিগামেন্ট ছিল, দিয়ে সিলিয়ারি পেশি, উভয় দিকে ধরে রেখেছে, সাসপেন্সারি লিগামেন্ট, সিলিয়ারি পেশি। তো সিলিয়ারি পেশির সংকোচন হবে। সিলিয়ারি পেশির সংকোচন হওয়ার সাথে সাথেই লেন্সের যে বক্রতাটা, এই বক্রতাটা বৃদ্ধি পাবে, এরকম হবে। বক্রতাটা কী হবে? তাহলে বৃদ্ধি, কাছের বস্তু দেখার ক্ষেত্রে। এবং লেন্সটা পুরু না পাতলা হবে? দেখো তো, লেন্সটা দেখো পুরু হয়ে যাচ্ছে, অনেক পাতলা ছিল, পুরু হচ্ছে। লেন্সটা কী হবে? তাহলে পুরু হবে। এবং ফোকাস দৈর্ঘ্য হ্রাস পাবে বা কমে যাবে, ফোকাস দৈর্ঘ্যটা কমে যায়। অর্থাৎ আমরা দেখছি যে কাছের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশির সংকোচন ঘটে, লেন্সের বক্রতাটা বৃদ্ধি পায়, বক্রতা বৃদ্ধি পাচ্ছে, লেন্সটা পুরু হচ্ছে, এবং ফোকাস দৈর্ঘ্যটা কমে যায়। ফোকাস দৈর্ঘ্য অর্থাৎ যত দূরে বস্তুটি আছে সেই বস্তুটির থেকে লেন্সের যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় এফ, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য। এই ফোকাস দৈর্ঘ্যটা কমে যায়। এবার দেখো, দূরের বস্তু যদি দেখি আমরা, দূরের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশিটি কী হয় না, শিথিল হয়। শিথিলীকরণ ঘটে সিলিয়ারি পেশির দূরের বস্তু দেখার ক্ষেত্রে। লেন্সের বক্রতাটা কী হবে? হ্রাস পাবে দূরের বস্তু দেখার ক্ষেত্রে। ছবিটা লক্ষ্য করো,
বক্রতা হ্রাস পাচ্ছে। পুরু না পাতলা হবে? পাতলা হবে। লেন্সটা দেখো পাতলা হয়ে যাচ্ছে, এখানে লক্ষ্য করো লেন্সটা কী হচ্ছে? পাতলা। এবং ফোকাস দৈর্ঘ্যটা কী হবে? ফোকাস দৈর্ঘ্যটা দূরের বস্তু দেখার ক্ষেত্রে এফটা বৃদ্ধি পাবে, কমে যায় এটা বেড়ে যায় বা বৃদ্ধি পায়। ঠিক আছে, অর্থাৎ স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশীয় লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বের বস্তুকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তাকে বলা হচ্ছে উপযোজন। তাহলে কাছের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশির কী ঘটে? একটা মনে রাখো, একটা মনে রাখলেই পড়তে মনে হবে। সিলিয়ারি পেশির সংকোচন ঘটে। সিলিয়ারি পেশির সংকোচন ঘটে লেন্সের বক্রতাটা কী হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, কিন্তু লেন্সটা পুরু হয়ে যাচ্ছে এবং ফোকাস দৈর্ঘ্যটা কমে যায়। তাহলে কিন্তু আমরা পরেরটা মনে রাখতে পারবো। এবার দেখো আমরা দৃষ্টির যে ত্রুটি অর্থাৎ চোখের যে রোগগুলো এবং সংশোধনের যে পদ্ধতি সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি মায়োপিয়া। একটা রোগ হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়ার বাংলাটা জানলেই কিন্তু বুঝতে পেরে যাবে রোগটা কী না। মায়োপিয়া হচ্ছে নিকটবদ্ধ দৃষ্টি। নিকটবদ্ধ দৃষ্টি অর্থাৎ নিকটের দৃষ্টিটা আবদ্ধ থাকবে, অর্থাৎ দূরের দৃষ্টিটা ব্যাহত হবে। অর্থাৎ নিকটের দৃষ্টি ঠিক থাকবে, অর্থাৎ বই পড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু দূরে কারুকে দেখতে চিনতে অসুবিধা হতে পারে। তাহলে যে দৃষ্টিতে দূরের দৃষ্টিটা ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টিটা ঠিক থাকে তাকে মায়োপিয়া বলা হচ্ছে বা নিকট দৃষ্টি। কেন হয় না? অক্ষিগোলক বা চক্ষু যে গোলক আছে আমাদের, এই চক্ষুগোলকের ব্যাসটা স্বাভাবিকের তুলনায় যদি বেড়ে যায়, বর্ধিত হয়ে যায়, তুলনায় কী হলে? বর্ধিত হলে কী হচ্ছে? বস্তুর যে প্রতিবিম্বটা রেটিনার সামনে পড়ে। তাহলে সামনে পড়ার জন্য কি দূরের বস্তুটা, প্রতিবিম্বটা রেটিনার সামনে পড়ে। যেহেতু প্রতিবিম্বটা সামনে পড়ছে তাই সামনের বস্তুটাকে দেখা যাচ্ছে, দূরের বস্তুটাকে দেখা যাচ্ছে না। এখন এই মায়োপিয়া যদি রোগটা হয় তাহলে কি লেন্সযুক্ত চশমা ব্যবহার করা যায়? দেখো মা ও পি আ, চারটে অক্ষর, অ ব ত ল, অবতল লেন্স। মায়োপিয়া অবতল। তোমরা দেখবে শুনবে অনেক জায়গায় যে আমার প্লাস চশমা, আমার মাইনাস পাওয়ারের চশমা, এরকম শুনে থাকবে। এখানে আরেকটা মিল খুঁজে পাওয়া গেছে, মাইনাস। অর্থাৎ মায়োপিয়া রোগ হলে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে যে ত্রুটিটা থাকে অর্থাৎ নিকটের দৃষ্টিটা থেকে যায়, দূরের দৃষ্টিটা ব্যাহত হয়, সেটা ঠিক হয়ে যাবে এবং সেই পাওয়ারটাকে মাইনাস পাওয়ার বলা হয়। এবারে আমরা পারব হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া এটা খুব সহজ। মায়োপিয়া বুঝে গেছি আমরা। ঠিক বিপরীতটা কি? বিপরীতটা নিকটের দৃষ্টিতে ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে। নিকটের দৃষ্টিতে ব্যাহত। দেখবে অনেকে পেপার পড়েন একটু দূরে করে পেপারটা পড়ছেন, সামনে পড়তে পারছেন না। তার কারণটা কি না, নিকটের দৃষ্টিটা ওনার ব্যাহত, অর্থাৎ উনি কাছের বস্তুগুলো দেখতে পাচ্ছেন না।
কী লেন্স হবে? ঠিক বিপরীত অবতল ছিল, এটা কী লেন্স হবে তাহলে সারার জন্য? উত্তল লেন্স। কোনো অবস্থায় আমার ভুল হবে না, মায়োপিয়া অবতল মাইনাস, তাহলে এটা কি? প্লাস, প্লাস পাওয়ারের চশমা বলা হয় এটাকে। এবার কেন হচ্ছে হাইপারমেট্রোপিয়া? দেখো আমি আগেই দেখেছি চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হলে হয় মায়োপিয়া। তাহলে এটা কি? ছোট হলে। তাহলে অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোট হলে প্রতিবিম্ব রেটিনার কি পেছনে পড়ে। প্রতিবিম্বটা রেটিনার পেছনে পড়ার জন্যই কাছের বস্তুটা দেখা যায় না এক্ষেত্রে, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে। উত্তল লেন্সযুক্ত চশমা অর্থাৎ প্লাস পাওয়ারের যে চশমা সেটা ব্যবহার করলেই ত্রুটিটা সংশোধন হয়ে যায়, ঠিক হয়ে যায়। এবারে দেখো আমরা দেখব আরেকটা রোগ আছে, রোগটার নাম হচ্ছে প্রেসবায়োপিয়া। কী নাম? প্রেসবায়োপিয়া। এই রোগটা সাধারণত 40 বছর বয়স্ক যে ব্যক্তিরা থাকেন তাদের হয় আর কি, তার বেশি বয়স্ক ব্যক্তি। এবং লেন্সের যে স্থিতিস্থাপকতা খুব ইম্পর্টেন্ট জিনিস, লেন্স স্থিতিস্থাপকতাটা কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা হয়। এক্ষেত্রে বাইফোকাল লেন্স, উত্তল লেন্স বা প্রোগ্রেসিভ লেন্স, এক্ষেত্রে কি? বাইফোকাল লেন্স, বাইফোকাল বা প্রোগ্রেসিভ বা উভোত্তল, উভয় দিকটাই উত্তল, এরকম একটা লেন্স ব্যবহার করা হয় প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে। এই লেন্সযুক্ত যদি চশমা পরা হয় প্রেসবায়োপিয়া ত্রুটি দূর করা যায়। এবার আরেকটা রোগ আছে আমরা পড়ব, সেটা হচ্ছে ক্যাটারাক্ট বা ছানি পড়া। ক্যাটারাক্ট বা ছানি, এই ছানিটা বেশি বয়স্ক লোকেদের হয়। লেন্সটা অস্বচ্ছ হয়ে যায়, লেন্স সম্পূর্ণভাবে অস্বচ্ছ হয়ে যায়। ফলে দৃষ্টিশক্তি ব্যাহত হয়। যদি এরকম চলে কিছুদিন পর সম্পূর্ণ অন্ধ হয়ে যায় ব্যক্তি। অর্থাৎ লেন্সের উপরে একটা আস্তরণের মতো পড়ে যায়। এবং এটা চিকিৎসা হচ্ছে প্লাস্টিক লেন্স আইরিসের পেছনে আটকে দেওয়া হয়। আমরা আগে আইরিস পড়েছি, আইরিসের পেছনে আটকে দেওয়া হয় প্লাস্টিক লেন্স। তো পৃথিবীতে যে অন্ধত্ব মানুষ আছেন আর কি, যারা অন্ধ ব্যক্তি আছেন, তাদের 30% হচ্ছে এই ক্যাটারাক্ট বা ছানি পড়ার জন্য। চোখের বিভিন্ন অংশের গঠন এবং চোখের যে রোগগুলো সম্পর্কে এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং 5A+ একাডেমিকে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। ধন্যবাদ।